প্রাচ্যের দেশগুলোর মধ্যে ভারত যে বড় দাদার ভূমিকা ইতিমধ্যে অবতীর্ণ হয়ে গিয়েছে সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। কারণ একাধিক এমন কিছু ঘটনা সাম্প্রতিক অতীতে বা সাম্প্রতিক সময় ঘটছে যা থেকে এটা খুব সহজেই বলা যায় যে এই মুহূর্তে একমাত্র বড় দাদা এই প্রাচ্যের দেশগুলোর মধ্যে এবং ভারতীয় উপমহাদেশের মধ্যে অবশ্যই ভারত। আজকে 4টে চতুষ্কোণে আমি দেবারতী আপনাদের সঙ্গে রয়েছে এবং এটাই আরও একটু বিশদে বলার চেষ্টা করব বা জানানোর চেষ্টা করব। কেন বলছি এ কথা? তার একটাই কারণ আপনারা দেখেছেন যে এর আগে সৌদি হোক, দুবাই হোক, ওমান হোক, সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছে ভারত এবং তারা তাদের প্রয়োজনে ভারতের সঙ্গে সম্পর্ক একই রকমভাবে অর্থাৎ সুসম্পর্ক বজায় রেখে চলেছে। আর এবার সেই তালিকায় যোগ দিতে চলেছে কাতার। আমি শুরুতেই এই ব্রেকিংটা দিকে একটু নজর রাখার চেষ্টা করব। দেখুন কেন বলছি এই কথা, যে আবারও দিল্লি এবং আরও একটি প্রাচ্যের দেশ, মধ্যপ্রাচ্যের দেশ, তাদের মধ্যে নতুন করে সুন্দর সম্পর্ক তৈরি হচ্ছে। বসন্তের ছোঁয়া এবার দিল্লি আরব সম্পর্কে নতুন করে, কারণ সৌদি, দুবাই আর ওমানের পর এবার কাতার একে একে মুসলিম বিশ্ব নিয়ন্ত্রক দেশ বন্ধুত্বের হাত বাড়াচ্ছে। কাতার দিল্লির চুক্তি কোথাও কি তাহলে পাকিস্তান, বাংলাদেশ এই সমস্ত দেশের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে? যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে, কি রয়েছে সেই চুক্তিতে? ভারতের সেনাপ্রধানের গলায় কঠোর সুর। সেই চুক্তি সামনে আসছে আস্তে আস্তে, আর তাতেই ঘুম উঠছে বাংলাদেশ, ঘুম উঠছে পাকিস্তানের। বড় কোনো সিদ্ধান্তের পথে কি তাহলে যেতে চলেছে ভারত? পূর্ব পশ্চিমের প্রতিবেশীদের জন্য আরব করিডোর বিপজ্জনক হতে চলেছে। কি রয়েছে চুক্তিতে একটু বিশদে জানার চেষ্টা করব, একেবারে সম্পূর্ণভাবে এই বিষয়টা খুব স্পষ্টভাবে বোঝার চেষ্টা করব। চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন, আমি সরাসরি চলে যাব সত্যজিতের কাছে। সত্যজিৎ, বিষয়টা ঠিক কি একটু জানবো তোমার কাছে। খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার তুমি বলছো এবং নির্দিষ্টভাবে দেবারতী বলবো যে গোটা বিষয়ে দাঁড়িয়ে আছে সেখানে অজিত ডোভাল আমাদের এনেছে এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মাধ্যমেই গোটা বিষয়টা হয় এবং আজকের সময় দাঁড়িয়ে এনএসএ অজিত ডোভাল যে নেটওয়ার্কটা তৈরি করেছেন সেটারই আস্তে 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 যেমনটা দেবারতী বলছিল যে তার সুফল আমরা পেতে শুরু করেছি। এবং যদি আমরা একটু আগে দেখি তখন দেখব যে কাতারে আমাদের আটজন যে প্রাক্তন নাভাল অফিসার তাদের ফাঁসির নির্দেশ হয়ে গেছিল এবং তার সঙ্গে জুড়েছিল পাকিস্তানের আইএসআইয়ের একটা কুচক্র। এবং অজিত ডোভাল সেটা বোঝার পরেই নির্দিষ্টভাবে আমরা বলে রাখার চেষ্টা করব যে তথ্য আমাদের কাছে যে পৌঁছচ্ছে যে দুবাইয়ের আমির শেখ মোহাম্মদ বিন জায়াদ তার সঙ্গে আমরা প্রথম যোগাযোগ করি এবং তারপর নির্দিষ্টভাবে সংযুক্ত আরব আমিরশাহীর আমির সৌদির শেখ সালমান তার সঙ্গে যোগাযোগ হয় এবং এই নেটওয়ার্কটা অজিত ডোভাল অর্থাৎ আমাদের যিনি এনএসএ তিনি ভীষণ সূক্ষ্মভাবে তৈরি করেন এবং তারপরেই দীর্ঘদিন আমাদের সঙ্গে কাতারের সম্পর্কটা মিউট হয়েছিল, সম্পর্কে কোনো উষ্ণতা ছিল না এবং কাতারের যিনি আমির অর্থাৎ আল থানি অর্থাৎ নির্দিষ্টভাবে বলে রাখার চেষ্টা করবো এই আল থানির সঙ্গে এদের আবার অর্থাৎ সৌদি এবং এই নির্দিষ্টভাবে সংযুক্ত আরব আমিরশাহী এদের একটা পারিবারিক সম্পর্ক আছে। সেই সম্পর্কটাকে আমরা কাজে লাগিয়ে আমাদের 8জন নৌ অফিসারকে আমরা একেবারে বেকসুর নিয়ে আসতে পারি এবং এরপরেই যেটা হয় যে গত 24শে ডিসেম্বর এস জয়শঙ্কর আমাদের বিদেশমন্ত্রী তিনি পৌঁছে যান কাতারে, একটা বৈঠক হয় এবং তারপরেই এই যে কাতারের আমির এলেন আল থানি তার সঙ্গে আমাদের যে বৈঠকের সলতে পাকানোর কাজটা সে সময় হয়ে গেল। এবং বলে রাখার প্রয়োজন যে মুহূর্তে কাতারের আমির এলেন সেই মুহূর্তে নির্দিষ্টভাবে যে বিষয়টা ঘটলো আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং গেলেন এয়ারপোর্টে তাকে স্বাগত জানাতে এবং কাতারের সঙ্গে এ যাবৎকালের সবথেকে বড় চুক্তি হয়েছে ভারতবর্ষের। বলে রাখা প্রয়োজন যে পৃথিবীর কোনো রাষ্ট্রের সঙ্গে এত বড় চুক্তি ভারতবর্ষের তেল এবং অর্থাৎ গ্যাসের ক্ষেত্রে এখনও পর্যন্ত নেই এবং সেই চুক্তিটাকেই সেই চুক্তির পার্টগুলো আমরা একে একে বলবো যে চুক্তি আমাদের দুই প্রতিবেশীর কার্যত ঘুম উড়িয়েছে। কারণ কাতার হচ্ছে এমন একটা দেশ আমরা ছবিতে দেখিয়ে দেবো যে আমরা যদি হামাসের কথা বলি, ইসরায়েল হামাস বারে বারে এসছে, হামাসের বিভিন্ন কীর্তিকলাপ সারা বিশ্বজুড়ে সমালোচিত হয়। সেই হামাস যখন তাদের সেটেলমেন্টের ব্যাপারে যায় তখন দোহাতে আলোচিত হয় অর্থাৎ কাতারের রাজধানী দোহায়। আমরা যদি আল কায়দা বলি সেই আল কায়দারও সেটেলমেন্ট বা আলোচনাটা সেটাও দোহাতে হয় এবং নির্দিষ্টভাবে যতগুলো নিষিদ্ধ গোষ্ঠী আছে তাদের বিভিন্ন কথাবার্তা সেগুলো যে কোনো কারণেই হোক তার আর বিশ্লেষণ আমরা যাব না, সেগুলো দোহাকে কেন্দ্র করে হয় এবং বলা হয় যে
এই দোহাতেই বিভিন্ন যে নিষিদ্ধ গোষ্ঠীর মানে অলিখিত একটা আলোচনার বৈঠক মাঝে মধ্যেই বসে। তো সেরকম কাতারের সঙ্গে দীর্ঘদিন আমাদের একটা সম্পর্কের উষ্ণতা ছিল না, কিন্তু এই যিনি আমাদের কাতারের আমির আল থানি আসার পর থেকেই সেই ছবিটা একদম পরিবর্তিত। অনেকগুলো চুক্তি হয়েছে ভারতের সঙ্গে, সবথেকে গুরুত্বপূর্ণ গ্যাসের চুক্তি, কারণ আমরা তেলটা মূলত সংযুক্ত আরব আমিরশাহির থেকে নিই এবং রাশিয়ার থেকে নিই, যেটা ক্রুড অয়েল আমরা বলি। গ্যাসটা আমরা নেব হচ্ছে এই কাতার থেকে, এবং সেটা প্রায় $78 বিলিয়ন পর্যন্ত আমাদের এই চুক্তি মোতাবেক হবে। এবং তার পাশাপাশি কাতার আমাদের দেশে বিভিন্ন পেট্রোলিয়াম, গ্যাস, এই সমস্ত যে এই বেস যে ইন্ডাস্ট্রি আছে তাতে $10 বিলিয়ন তারা বিনিয়োগ করবে। চিন্তারও বাইরে এই বিপুল বিনিয়োগ এই আরব দেশ সেটা করছে আমাদের দেশে, ভাবনারও বাইরে। এবং সেটা যেটা বলা হচ্ছে বিনিয়োগ তো হবেই, তার পাশাপাশি উভয় দেশ $28 বিলিয়ন এই বাণিজ্য বাড়াবে আগামী 5 বছরের মধ্যে। সবথেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা ছবিতে দেখিয়ে দেবো যে কাতারের সঙ্গে ভারতের সবথেকে গুরুত্বপূর্ণ চুক্তি আরেকটি আছে, সেটা হলো যে ভারতের গোয়েন্দা সংস্থা বহির্বিশ্বের জন্য এবং তার পাশাপাশি কাতার যে ইন্টেলিজেন্স সার্ভিস যে সার্ভিস রয়েছে, অর্থাৎ যাকে বলা হয় QSS, এই QSS-এর সঙ্গে যে এর একটা চুক্তি হয়েছে। সেই চুক্তিটা কি চুক্তি, যেটা আলটিমেটলি বাংলাদেশের ঘুম উড়িয়ে দিয়েছে। সেই চুক্তিটা হলো যে এর সঙ্গে কাতারের QSS এরা সব ধরনের তথ্য শেয়ার করবে, জঙ্গি গোষ্ঠী সংক্রান্ত তথ্য শেয়ার করবে, অ্যান্টি টেররিজমের ব্যাপারে উভয় দেশের গোয়েন্দা সংস্থা হাতে হাত মিলিয়ে চলবে, এবং তার পাশাপাশি প্রয়োজনে উভয় দেশের গোয়েন্দা সংস্থা জঙ্গি নিকেশে একসঙ্গে কাজ করবে। এবার মূল প্রশ্ন হলো কেন ঘুম উড়েছে? কারণ 5ই আগস্ট হাসিনাকে পরিকল্পিতভাবে দেশ থেকে তাড়ানোর যে পরিকল্পনা করেছিল মাহফুজ আলমের হিজবুত তাহরির, সেই মাহফুজ আলম প্রথমে করাচি গেছিল, সেখান থেকে কাতারে গেছিল, এই তথ্য আমরা আগেই দিয়েছি। এবং মাহফুজ আলম কাতারের মুসলিম ব্রাদারহুডের থেকে টাকা নিয়ে প্রচুর পরিমাণে এই জঙ্গি ফান্ড তৈরি করেছিল। যে মুহূর্তে ভারতের সঙ্গে কাতারের এই চুক্তি হয়ে গেছে এবং সংযুক্ত আরব আমিরশাহী বা একই সঙ্গে ওমান বা একই সঙ্গে সৌদি আরব, তারা অলরেডি আমাদের সঙ্গে যে আরব করিডোরের যে মিডল ইস্ট করিডোরের যে বিজনেস তার সঙ্গে রয়েছে, কাতার যুক্ত হলো। অর্থাৎ মুসলিম বিশ্ব যার দ্বারা শাসিত হয়, পরিচালিত হয়, সেই আরবের বড় বড় দেশগুলো এই মুহূর্তে নয়াদিল্লির দিকে ঝুঁকে পড়েছে ব্যবসায়িক দিক থেকে এবং ডিফেন্স ওরিয়েন্টেড ইস্যু, তার পাশাপাশি সন্ত্রাসবাদ দমনে কাতার নিজে এগিয়ে এসছে এই দুটি গোয়েন্দা সংস্থাকে দিয়ে। কেন ঘুম উড়েছে? মাহফুজ আলমের হিজবুত তাহরিরকে মূলত গোয়েন্দা রিপোর্ট অনুসারে ফান্ডিং দেওয়া হতো নির্দিষ্টভাবে এই সংস্থা মুসলিম ব্রাদারহুড, যেটা কাতার থেকেই পরিচালিত হয়। যে মুহূর্তে কাতার আমাদের সঙ্গে গোয়েন্দা সংস্থার চুক্তিতে চলে এসছে, সেই মুহূর্তে গোয়েন্দারা যারা বুঝতে চাইছেন যে একে একে বাংলাদেশের যতগুলো জঙ্গি গোষ্ঠী আছে সেগুলোর দ্বীপ নিভে চলেছে, যতগুলো মিলিটেন্ট অর্গানাইজেশন আছে, হিজবুত তাহরির হতে পারে, আনসারুল্লাহ বাংলা টিম আমরা বলে দিচ্ছি এখান থেকে, একই সঙ্গে জামাতে ইসলামের মতো কট্টরবাদী সংগঠন, এই প্রত্যেকটি জঙ্গি সংগঠনের অক্সিজেন নিভে আসতে চলেছে, কারণ তারা একটা টাকাও পরবর্তী সময়ে পাবে না। এবং তার পাশাপাশি দেবারতী, যে তথ্যটা ভীষণ ইম্পর্টেন্ট তা হলো যে এই পর্বের পরেই আমরা দেখলাম ভারতের সেনাপ্রধান তিনি সরাসরি বললেন যে যদি কেউ আমাদের মানে ইন্ডিউস করে বা আমাদের যদি উস্কানোর ব্যাপার থাকে আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না, আমরা কিন্তু বুঝে নেব। সেই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। আরেকটা বিষয় সত্যজিৎ জানতে চাইবো যে যেহেতু কাতারের মতো দেশ, তাদের অর্থনীতিটাই দাঁড়িয়ে আছে যেগুলো তুমি বলছো যে তেল বা গ্যাস ইত্যাদি রপ্তানির ওপর, এবং তাদের আর্থসামাজিক পরিকাঠামোটাও এগুলোর ওপরে নির্ভর করছে। কাজেই সেই রকম একটা দেশ, তারা তাদের ব্যবসা বাড়াতে চাইবে, ওয়ার্ল্ড ওয়াইড ব্যবসা বাড়াতে চাইবে। এই মুহূর্তে দিল্লির সঙ্গে তারা বন্ধুত্বের হাত বাড়াচ্ছে, দিল্লির দিকে হাত বাড়াচ্ছে, কিন্তু তার মানে এটা নয় যে তারা ভারত ছাড়া অন্যান্য দেশে রপ্তানির জায়গাটা খোলা রাখবে না। যদি বাংলাদেশকে চীন এক্ষেত্রে সাপোর্ট করে, যদি চীনের অর্থনীতি বাংলাদেশের দ্বারা কাতার পর্যন্ত পৌঁছায়, তাহলে কাতার কেন ইন্টারেস্ট পাবে না সেখানে? গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে যে এখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ প্রশ্ন যে চীন সবসময় একটা প্যাসিভ ওয়েতে খেলে, কিন্তু এক্ষেত্রে যেটা বলা হয়, বারে বারে বলা হয় যে পাকিস্তানের যতগুলো জঙ্গি গোষ্ঠী আছে, সেটা লস্করে তৈবা হোক বা সেটা অন্যান্য যে গোষ্ঠীগুলো আছে, জয়শ্রী মোহাম্মদ, এগুলোর মূলত ফান্ডিংগুলো একটা বলা হয় যে এটা বলা হয় যে যে মুসলিম বিশ্বের একটা বড় অংশ থেকে তারা বিভিন্ন সময় পেয়ে এসছে, এটা বলা হয়, ডাইরেকশন। আমরা তবে শিলমোহর দিচ্ছি না,
কিন্তু যে মুহূর্তে যারা মুসলিম বিশ্বের ধারক বাহক এরা যখনই ভারতের কনফিডেন্সে চলে আসছে একে একে এবং এটা বলা হচ্ছে যে জয়েন্ট প্রেস কনফারেন্স হয়েছিল আমাদের প্রধান নরেন্দ্র মোদীর সঙ্গে কাতারের আমির আল থানির সঙ্গে, সেখানে ভারতকে স্ট্র্যাটেজিক শব্দটা ব্যবহার করা হয়েছে, অর্থাৎ দুটি দেশ এখন পরস্পরের হাত রেখে চলবে। যেই মুহূর্তে স্ট্র্যাটেজিক ফ্রেন্ড কাতারের আমির উল্লেখ করেছেন ভারত সম্পর্কে, সেই মুহূর্তে একদিকে পাকিস্তানের ঘুম চলে গেছে, তারা তুরস্কের দিকে হাত বাড়ানোর চেষ্টা করছে, বাংলাদেশ তো কার্যত নেই রাজ্যে চলে গেছে বললে কম বলা হয়। এবং একই সঙ্গে যে বিষয়টা উঠে আসছে যে এর পরপরই আমরা দেখেছি যে ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী তিনি পরিষ্কার বলেছেন যে আর নয়, কোনো রকম মিস অ্যাডভেঞ্চার হলে আমরা কিন্তু পরবর্তী অ্যাকশন দেব। কি বলেছিলেন সাম্প্রতিক ইন্টারভিউতে আমাদের সেনাপ্রধান, আমরা একবার শোনানোর চেষ্টা করব। अपनी ही बातों में फंस गए। अब पाकिस्तान आर्मी ने एक बार बोला है कि ये हमने करना है, नाउ दे डोंट हैव अ वे आउट ऑफ इट, सो दे विल कंटिन्यू टू गो फॉर लोग कश्मीर हमारा है, ये है वो है। दिस इज पॉइंट नंबर 1. Second thing is, if you read the book Revenge of Geography written by Robert Kaplan, both sides of Indus, can they be one? That's a big question you have to see. As far as they are concerned, the idea of India is their major criticality. It's not limited to Kashmir only. So to keep Pakistan together, you have to have one common agenda which can keep you together. Is the language same? Are the people same? What is same? Only anti-India stance. So therefore, Kashmir, they will keep hyping up at every point of time. Put across in two manner. I had used the word epicenter of terrorism for a particular country. Now that countrymen, if they go to any other place and they happen to be our neighbor, as far as I am concerned, I should be concerned about it. Elected government, then we can say how should be our relationship. But so the military relationship is concerned is very strong. And we are able to exchange notes whenever we want. And that's what we have been doing. পূর্ব পশ্চিমের প্রতিবেশীদের জন্য কতটা বিপজ্জনক হয়ে উঠতে চলেছে এই চুক্তি, এই করিডর, সেটা একটু জানার চেষ্টা করব বা বোঝার চেষ্টা করব। আমাদের সঙ্গে এই মুহূর্তে চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় রয়েছেন, পাশাপাশি দেবাশিস বাবু রয়েছেন। দেবাশিস বাবুর কাছে আসবো এবার সরাসরি। সত্যজিৎ, তোমার প্রশ্ন দেবাশিস বাবুর কাছে। একদমই যে বিষয়টা আসছে যে দেবাশিস বাবু, একটা ছবি খুব পরিষ্কার, সেটা হলো যে নির্দিষ্টভাবে আমাদের সঙ্গে কাতারের চুক্তি হয়েছে এবং কাতারের চুক্তি হওয়ার পর দেখা যাচ্ছে যে আমাদের সঙ্গে কাতারের যে গোয়েন্দা সংস্থার তাদের তথ্য শেয়ারের বিষয়টা আছে এবং আমরা অ্যান্টি টেররিজম স্কোয়াডে লড়াই করব। দুটি দেশের গোয়েন্দা শাখায় এই ব্যাপারে চুক্তিবদ্ধ হয়েছে। কাতারের সঙ্গে একটা ঐতিহাসিক চুক্তির মাধ্যমে আমাদের প্রচুর বিলিয়ন ডলার আমাদের বিজনেস হবে, সেই চুক্তি কাতার করেছে। এর আগে সংযুক্ত আরব আমিরশাহী, ওমান বা নির্দিষ্টভাবে অন্যান্য আরবের দেশগুলো ছিল, তার সাথে সুসম্পর্ক আছেই। কাতার এই তালিকায় ছিল না, কাতারও চলে আসলো এবং বলা হয় যে এই যে মাহফুজ আলম বা হিজবুত তাহরির এরা কোথাও থেকে একটা ফান্ড পেত কাতার থেকেই হয়তো। ফলে কাতারের সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক উষ্ণতা কতটা বিপদে পড়তে চলেছে বাংলাদেশ বলে আপনার মনে হয়? দেখুন, মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে আমাদের সম্পর্ক কিন্তু সিভিলাইজেশনাল রিলেশনস এবং অনেক দীর্ঘ প্রাচীন সম্পর্ক, এবং এই সম্পর্ক প্রথম দিকে বাণিজ্যিক ছিল, পরবর্তীকালে জ্বালানি নিরাপত্তার অর্থাৎ সম্পর্ক ছিল, অর্থাৎ আমরা ওখান থেকে পেট্রোলিয়াম পণ্য আনি, পাশাপাশি বিভিন্ন গুডস আমরা রপ্তানি করি, এরকম ছিল। এখন এই চুক্তির মাধ্যমে আমরা দেখলাম অনেকগুলো বিষয়। একটা হচ্ছে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ মজবুত হয়েছে, এবং আরেকটা হচ্ছে যে ভারতের কাতারের সাথে যে কূটনৈতিক সাফল্য কিভাবে ঘটেছে না, আমাদের 9 জন প্রাক্তন সেনা অফিসার যারা গোয়েন্দা বৃত্তির জন্য, চরবৃত্তির জন্য সেটা গ্রেপ্তার হয়েছিল এবং তাদের ফাঁসির আদেশ হয়েছিল, নয়াদিল্লি নেগোসিয়েশনের মাধ্যমে মধ্যপ্রাচ্যের এই রিজিড আইন মেনে চলা একটি দেশ তাদেরকে কনভিন্স করে তাদেরকে মুক্ত করেছে। এটা অনেক বড় ডিপ্লোম্যাটিক এটা আমাদের জয়, কূটনৈতিক জয়। এরপর থেকে একটা সংকেত পাওয়া গিয়েছিল যে কাতারের সাথে সম্পর্ক কি হতে চেয়েছিল, এবং এবার কাতারের আমির যখন এলেন, প্রধানমন্ত্রী যেভাবে তিনি বিমানবন্দরে নিজে গিয়ে তাকে অভ্যর্থনা জানালেন, এটা একটা সিগন্যাল দেওয়া যে ইন্ডিয়ার ভারতের বিদেশিতে কাতারের গুরুত্ব কতটা, এবং কাতারের আমির যে ধরনের চুক্তি করলেন ভারত সম্পর্কে, যে ধরনের মন্তব্য করলেন, এখান থেকে পরিষ্কার ভারতকে কি গুরুত্ব দিচ্ছে। এখন বাংলাদেশের এবং পাকিস্তানের কিছু কি বলবো র্যাডিক্যাল নেতৃবর্গ তারা ফান্ড জোগাড় করেছিলেন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে এবং কাতার থেকে। সেটা কিন্তু কাতার সরকার করেনি, কোনো ব্যক্তি করেছেন বা সংগঠন করেছেন। কিন্তু কাতারের সাথে যেহেতু অফিসিয়াল আমাদের সম্পর্কে একটা নতুন মাত্রা যোগ হলো, অর্থনৈতিক কূটনৈতিক সম্পর্কের বাইরেও, জ্বালানি নিরাপত্তার সম্পর্কের বাইরেও আমাদের একটা স্ট্র্যাটেজিক পার্টনারশিপ হলো,
এতে করে এই সিগন্যাল দেওয়া গেল যে মধ্যপ্রাচ্যের সাথে ভারতের বন্ধুত্ব অটুটতা এটা ভাঙার জন্য পাকিস্তান এবং বাংলাদেশ যত চেষ্টাই করুক, দুদেশই জাতীয় স্বার্থকে মানে গুরুত্ব দিচ্ছে। এই জন্য রেসিপ্রোসিটি অর্থাৎ দুদেশের প্রয়োজন, এই সম্পর্কের গুরুত্বের ভিত্তিতে সম্পর্কটা আরো মজবুত হচ্ছে। প্রথমত একটি কথা বলা দরকার এখানে, সেটা হচ্ছে যে জিসিসি যেটা গালফ কোঅপারেশন কর্পোরেশন, মধ্যপ্রাচ্যের এই দেশগুলোর গালফ কান্ট্রিগুলো একটা সংস্থা, তাদের অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধি করার একটি সংস্থা, সহযোগিতা বৃদ্ধি করার সংস্থা। এতে ভারত এদের সাথে খুব সুন্দর সম্পর্ক। পাকিস্তান দীর্ঘদিন ধরে এদেরকে মানে রিলিজিয়াস লাইনে তাদেরকে কনভিন্স করার চেষ্টা করে যে ভারতের সাথে বন্ধুত্ব করে কি দরকার প্রয়োজন, ভারতের সাথে সম্পর্ক ছিন্ন করে, কিন্তু গালফ কোঅপারেশন কর্পোরেশনের দেশগুলো এটা সুনিশ্চিত করেছে না, ভারতের সাথে বন্ধুত্ব রিলিজিয়াস লাইনে নয়, ভারত আমাদের বিশ্বস্ত মিত্র। কতগুলো কারণে, একটা হচ্ছে ভারত তার মানে এই মধ্যপ্রাচ্য দেশগুলোর লেবার ইকোনমিকে বাঁচিয়ে রাখে এবং সবচেয়ে বিশ্বাসযোগ্য লেবার ফোর্স ভারত সাপ্লাই করে, বাংলাদেশ পাকিস্তান করে না এবং তাদেরকে বিশ্বাস করে না লেবার ফোর্সদের, ভারতকে করে। এবং কেরালা যখন বন্যা হয়েছিল তখন এই মধ্যপ্রাচ্যের দেশগুলো প্রচুর সাহায্য করেছিল, কারণ ওই লেবার ফোর্সরা খুব বিশ্বস্ত মানে ওই মধ্যপ্রাচ্যের। দ্বিতীয়ত আমরা শুধু ওখানে বিজনেস করি না, আমাদের নলেজ ইকোনমি, যেটা মিডল ইস্টের নলেজ ইকোনমিতে আমরা নতুন পয়েন্ট বলছি, আমরা অবদান রাখি। অর্থাৎ ওখানে বিশ্ববিদ্যালয় কলেজ সেখানে আগে ছিল না, এখন বিদেশি বিভিন্ন বিশ্ববিদ্যালয় হয়েছে বা কোলাবোরেটিভ বা প্রাইভেট বিশ্ববিদ্যালয় বা এডুকেশন ইনস্টিটিউট হয়েছে, এখানে ভারতের অধ্যাপকরা পড়ান, গবেষকরা গবেষণা করেন। একটা বিষয় আসবো আপনার কাছে, সেই বিষয়টা হলো যে উভয় দেশ উভয় ক্ষেত্রে আমরা নলেজ, আমরা অনেক বিষয়ে দীর্ঘদিন ধরে জড়িয়ে আছি মিডল ইস্টের সঙ্গে। আপনি যেমন বলছিলেন যে গালফ কান্ট্রিজ কোঅপারেটিভ কাউন্সিল যেটা রয়েছে সেটাও খুব গুরুত্বপূর্ণ, জিসিসির কথা বলছিলেন। আমার একটা বক্তব্য আপনার কাছে যে বিষয়টা উঠে আসছে সেটা হলো যে এই যে কাতারের সঙ্গে, কারণ এর আগে মুসলিম বিশ্বের যারা কার্যত অলিখিত নিয়ন্ত্রক, সেই সৌদি আরবিয়া বা ওমান বা কাতার, এদের কথা বলছি, এদের সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক আরও গাঢ় হওয়াতে, গভীর হওয়াতে, এবং কিছু আগে আছে শুক্রবারের যে নামাজ, তারপরও দেখা গেছে যে বাংলাদেশ জুড়ে বিভিন্ন সময় একেবারে মৌলবাদী গোষ্ঠী দ্বারা বিভিন্নভাবে ভারত সম্পর্কে বিদ্বেষমূলক কথাবার্তা বলছে, ভারতকে আক্রমণের ডাক দিচ্ছে। আজকেও সেই ছবির অন্যতা হয়নি। এবং এদিকে ভারতের সেনাপ্রধান বলছেন যে তেমন যদি কিছু হয় আমরা কিন্তু আর চুপ করে থাকবো না। ফলে ভারত কি কোথাও গোটা এই আরব দুনিয়াকে আরও ঘনিষ্ঠ হয়ে আরও কনফিডেন্সে এনে বড় কোনো সিদ্ধান্তের পথে যেতে পারে, বা কোনো শর্ট রেঞ্জে কোনো সিদ্ধান্ত হতে পারে? এখন দেখুন, মধ্যপ্রাচ্যের ইন্টারেস্টের সাথে বাংলাদেশের ইন্টারেস্ট এটা নেই, কিন্তু মধ্যপ্রাচ্যের সাথে যেটা আমি কতগুলো বলো গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে দেখুন আমরা যখন না ওই সিএ করেছিলাম বা জম্মু কাশ্মীর থেকে সংবিধানের 370 ধারা বিলুপ্ত করেছিলাম, তখন পাকিস্তান এবং চায়না মধ্যপ্রাচ্য দেশগুলোকে বুঝিয়েছিল দেখো ভারতে কত খারাপ কার্যক্রম করছে, মুসলিমদের প্রতি দ্বিচারিতা করছে, কিন্তু সেখানে কিন্তু কনভিন্সড হয়নি। উপরন্তু তারা কিন্তু ভারতের সাথে কন্টিনিউ করে সম্পর্ক, উপরন্তু মধ্যপ্রাচ্যে দুটো দেশ থেকে ভারতের প্রধানমন্ত্রীকে যেটা হায়ার সিভিলিয়ান অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, অর্থাৎ তারা হ্যাপি। অর্থাৎ কোন দেশকে দেয়? যে দেশ তাদের স্ট্র্যাটেজিক ইন্টারেস্টে, অর্থনৈতিক ইন্টারেস্টে গুরুত্বপূর্ণ, সেই দেশের সাথে সম্পর্ক রাখে। এবং মধ্যপ্রাচ্যের এই দেশগুলো যে আমরা দেখি যে ভারত শুধু ওখানে সাপ্লাই চেইন হিসেবে কাজ করে না, ওই দেশগুলোর সাথে যে আমাদের রেমিটেন্সের যে সম্পর্ক, অর্থাৎ আমাদের লেবার ফোর্সের একটা বড় অংশ কাজ করে, পাশাপাশি সেই দেশগুলো সাথে আমাদের কিন্তু আমরা গ্রিন এনার্জির দিকে যাচ্ছি, আমাদের রিমোট সেন্সিং থেকে শুরু করে আইটি বিভিন্ন ক্ষেত্রে এদের সাথে আমাদের চুক্তি হচ্ছে এবং সম্পর্ক এগিয়ে যাচ্ছে। এবং এই বাধাগুলো কিভাবে অতিক্রম করলো ভারত? অর্থাৎ ভারতের যে বিশ্বাসযোগ্যতা, ভারতের যে বড় বাজার এবং ভারতের যে বিশ্ব রাজনীতিতে একটা সে হয়েছে, অর্থাৎ একটা বলার অধিকার রয়েছে, গ্রহণযোগ্যতা, এটা রিয়েলাইজ করে মধ্যপ্রাচ্যের দেশগুলো যে পাকিস্তান, বাংলাদেশ, চায়না এরা ভারত সম্পর্কে যাই করুক, ভারত কিন্তু সারা বিশ্বে একটা বিষয়। কিছু আগে বাংলাদেশের যারা তথাকথিত মৌলবাদী বা এক ধরনের, তারা বলছে যে ভারত আমাদের শত্রু, কিন্তু তারা যেখান থেকে তাদের যারা বলা যায় যে মাথার উপর থাকা দেশ, যারা তাদেরকে রেকগনাইজ না করলে তাদের মান সম্মান ধর্ম সবই সংকটে পড়ে যাবে, সেই সব দেশগুলো সরাসরি নয়াদিল্লির সম্পর্ককে অত্যন্ত বন্ধুত্বের সঙ্গে গ্রহণ করছে এবং ভারত সেখানে সমাদৃত হচ্ছে। কারণ আরবের যতগুলো দেশ, সেখানে তো হালে কার্যত পানি পায় না বাংলাদেশ, পাকিস্তান। ফলে তাদেরকে সেই সমস্ত দেশগুলো ভারতকে এত নিয়ে তাদের বন্ধুত্বের কথা বলছে। এবং একই সঙ্গে আপনাকে বলবো যে আমাদের এখানে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া, পিএফআই জঙ্গি গোষ্ঠী ছিল, তাদেরকে এনআইএ তাদের বিরুদ্ধে বিভিন্ন সময় তাদের অপারেশন চালিয়েছে, আপাতত নিষিদ্ধ করা হয়েছে।
এবং আমাদের সেনাপ্রধানের গলা তো আমরা শুনেছি যে এই টেররিজমের বিরুদ্ধে লড়াই করতে হবে, তাহলে কোথাও কি একটা সবগুলো অঙ্ক এক জায়গায় মিলছে? দেখুন, এই দেশগুলো বুঝে গেছে যে এই দেশগুলো আরব দুনিয়া কিন্তু আইসিস দেখেছে, আল কায়দা দেখেছে, অন্যান্য জঙ্গি সংগঠন দেখেছে এবং ধ্বংসলীলা দেখেছে, এবং তারা আবার বহিঃশক্তির দ্বারা যুদ্ধ দেখেছে আরব দুনিয়া, আবার আরব স্প্রিংও দেখেছে। তারা কিন্তু শান্তি চায় এবং এই সন্ত্রাসবাদ মুক্ত একটা রিজিয়ন চায়। সুতরাং এই অবস্থায় ভারতের যে ভূমিকা সন্ত্রাসবাদ দমনের ক্ষেত্রে তারা জানে ভারত কি করছে, সুতরাং তারা ভারতের সাথে এইভাবে এগোতে চায় যে সন্ত্রাসবাদ মুক্ত থাকলে শান্তি হবে আর স্থিতিশীলতা হবে, স্থিতিশীলতা হলে বিশ্ব অর্থনীতি স্টেবল হবে, গতিবৃদ্ধি প্রাপ্ত। এটা বুঝে গেছে, এভরিথিং ইজ ডিপেন্ডস আপন দ্য ইকোনমি। এখন এই অবস্থায় দেখবেন যে যখন ওই ভারত বিরোধী একটা সময় অর্থনীতির উপর সবকিছু নির্ভর করছে, মৌলবাদের উপর নয়, এবং যে কারণে আরবের একে একে যে বড় একটা অংশ ছিল, ওমান থেকে শুরু করে সংযুক্ত আরব আমিরশাহী থেকে শুরু করে শেষ পর্যন্ত কাতারও চলে আসলো ভারতের বন্ধুত্বের এই তালিকায়। ফলে বাংলাদেশ যাদের কথা বলে লাফাচ্ছিল, যাদের থেকে সমর্থন নেওয়ার কথা আকাশ কুসুম স্বপ্ন ছিল, সেগুলো সবই ভেস্তে যাওয়ার মুখে। দেবরতী, এরকম একটা অবস্থায় বাংলাদেশ কার্যত আগামী দিনে একটা নো হওয়ার হয়ে যাওয়ার দেশ হবে। তাদের মৌলবাদের আজকেও হুঙ্কার দিয়েছে, কিন্তু একে একে অক্সিজেন সরছে, কাতারও আমাদের দিকে। ফলে বাংলাদেশকে ভাবতে হবে যে পদ্মার পানি নাকি অন্য কিছু। একদমই। সত্যজিৎ মুখোপাধ্যায় আমাদের সঙ্গে চিফ রিপোর্টার ছিলেন, সত্যজিৎকে ধন্যবাদ জানাবো। দেবাশিস বাবু আমাদের সঙ্গে ছিলেন, দেবাশিস দাকেও ধন্যবাদ জানাবো। এবং আজকে ভাষা দিবসে যখন বাংলাদেশে অন্যান্য বারের মতো পালিত হচ্ছে না ভাষা দিবস, তখন বাংলার বুকে দাঁড়িয়ে আরও একবার নতুন থ্রেটের কথা বললাম আমরা বাংলাদেশের জন্য। সমঝে যান, এখন থেকে বুঝতে শিখুন, বুঝতে পারুন, মৌলবাদ কখনোই একটা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে না।